এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি আমি সেলিয়া সুলতানা। আজ আমাদের আলাপের বিষয় জল ও জ্বালানি। অতিথি হিসেবে আমাদের সাথে আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ম তামিম এবং আমাদের সাথে আছেন পরিবেশ প্রকৌশলী অধ্যাপক ডক্টর এম ফিরোজ আহমেদ এবং আমার সহকর্মী আছেন মাজার মাহবুব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সকাল থেকে, যদিও এটা আষাঢ়ের সময়, এ সময় খুব স্বাভাবিকভাবেই বৃষ্টি হবে এটা আমরা জানি। আজ সকালে আমরা দেখেছি খুব বৃষ্টি হয়েছে, সারাদিনে 120 মিলিমিটারের মতো হয়েছে। আর পুরো ঢাকা শহর বন্ধ হয়ে গেছে। আপনাদের সবারই মনে হয় এই জলাবদ্ধতার ব্যাপারে আমাদের সবার অভিজ্ঞতা আছে। তো এই সাথে যুক্ত হয়েছে সেটি হচ্ছে লোডশেডিং, যেটি আমরা গ্রামে দেখতাম বেশি, সেটি এখন আজকে আমরা শহরেও দেখলাম। এবং গ্যাসের যে সমস্যা সেটি আজকে সকাল থেকে আমরা দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই লিখেছেন। আমি জলাবদ্ধতা নিয়ে কথা বলবো, তার আগে আমি মতামিমের কাছে জিজ্ঞেস করতে চাই, স্যার, এই যে জ্বালানির যে সংকট যেটি গ্রামে ছিল, এখন শহরের মধ্যেও আমরা দেখছি, আমরা লোডশেডিং দেখছি, জ্বালানির সংকট, গ্যাসের সমস্যা দেখছি। এটা সাধারণত গরমের সময় আমরা প্রকট আকারে দেখি, এখন কিন্তু আমরা এই জায়গাগুলো দেখছি। এটা আসলে কি বার্তা দেয়? এই মুহূর্তে যে সংকটটা চলছে সেটা মূলত গ্যাস সরবরাহের সমস্যা। আমরা জানি আমাদের দুটো এফএসআইও আছে যার মাধ্যমে আমরা গ্যাস আমদানি করে থাকি। নিজস্ব সরবরাহ এবং আমদানিকৃত গ্যাস দিয়ে আমরা 3000 মিলিয়ন ঘনফুট গ্যাসের কাছাকাছি সরবরাহ করে মোটামুটি আমরা চলতে পারি। তাতেও প্রায় 1200 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থাকে, কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন থেকে শিল্প কারখানা, বাড়িতে রান্নাবান্না, সিএনজি সব মিলিয়ে আমরা চালিয়ে নিতে পারি 3000-এ। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে একটি এফএসআরইউ এর আগের ঝড়ে নষ্ট হয়ে যাওয়াতে সেটা সার্ভিসে গেছে, সেটা এখনো ফেরত আসেনি। তার মানে ওখানে আমাদের 500 মিলিয়ন ঘনফুট গ্যাস বন্ধ হয়ে গেছে। আর আজকে যেটা অতিরিক্ত আরো বেশি দেখা যাচ্ছে, সেখানে একটা পাইপলাইনের সমস্যা হয়েছে, যেই পাইপলাইনের কারণে সেখানেও গ্যাস সরবরাহ বন্ধ আছে। তো এই যেহেতু আগে থেকেই সরবরাহ কম ছিল, এর মধ্যে এই ধরনের দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে যাওয়াতে আমাদের অতিরিক্ত কোনো ব্যবস্থাপনা নাই, অর্থাৎ রিডান্ডেন্সি যেটাকে আমরা বলি, সেটাও নেই। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের একটা বেশ বড় ধরনের সংকট এই মুহূর্তে চলছে, যার প্রেক্ষিতে আমরা এখন শহরেও লোডশেডিং দেখতে পাচ্ছি। এবং এটা অবশ্যই এই গ্যাস সরবরাহ শুধু যে শিল্প কারখানা এবং বাড়িঘরের চুলো জ্বালাতে অসুবিধা হচ্ছে তা না, বিদ্যুৎ উৎপাদনেও এটা এফেক্ট করছে। সবচেয়ে বেশি যারা সমস্যায় পড়েছে আমি দেখেছি, আমাদের অনেক কলিগরাও বলেছেন যে এই যে যারা এলপি গ্যাস ব্যবহার করেন না, সিলিন্ডার ব্যবহার করেন না, তারা কিন্তু আজ সকালে রান্না করে নিতে পারেননি। এটিও কিন্তু একটি বিষয় ছিল। এবং অনেকে যেমন বলছিলাম যে জলাবদ্ধতার কারণে বাইরে থেকে যে খাবার আনবেন সেটিও আসলে সম্ভব ছিল না। আমি একটু ডক্টর এম ফিরোজ আহমেদের কাছে, যেহেতু পয়ঃনিষ্কাশন, পানি নিষ্কাশন এই বিষয়টি নিয়ে এলামই, একটু জানতে চাই যে আমরা তো এই দুর্ভোগগুলো সব সময় দেখে আসি এবং আমরা সব সময় দেখি যে এগুলো উন্নয়ন করা হয়, উন্নয়নের কথা বলা হয় এবং প্রতি বছরই কিন্তু খরচ করা হয়। প্রতি বছরই আমরা রাস্তা কাটলে দেখি বিভিন্ন পয়ঃনিষ্কাশনের জন্য কাজগুলো করার কথা বলা হয়। তারপরেও আসলে সমাধানগুলো কেন আসছে না, বা এই দুর্ভোগটা মানুষ কতদিন এভাবে নিতে থাকবে, এই শহর নিতে থাকবে? আমাদের বড় বড় শহরগুলোতে জলাবদ্ধতা একটা প্রবলেম, সেটা সকলেই আমরা জানি। এবং এটা নিয়ে এর কি সমস্যা কিভাবে হচ্ছে এটাও আমরা মোটামুটি জানি, কেন এটা নিয়ে বহু প্রোগ্রাম হয়েছে। সুতরাং এটা জানা আছে, কিন্তু সমাধানের দিকে খুব একটা আগায় নেই। কারণ একটা হলো যে আমাদের শহরগুলো যে জল নিষ্কাশন যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা আসলে তেমন কোনো উন্নতি হয় নাই। তারপরে হয়েছে যে ক্লাইমেট চেঞ্জের জন্য আপনারা সবাই জানেন যে দেশে প্রায় 16% বৃষ্টি বেশি হবে এবং সেটা স্বল্প সময় হবে, যার জন্য এই জলাবদ্ধতা বাড়বে, এটা প্রেডিকশনই আছে। তবে এটার জন্য আমাদের তেমন কোনো এডিশনাল কোনো প্রোগ্রাম নেওয়া হয়নি, সুতরাং এটা আসলে বাড়তেই থাকবে। তো আমাদের জলাবদ্ধতা যে হচ্ছে, এটার আসলে আমরা কিছুটা সমাধান আমরা করতে পারতাম, কিন্তু আসলে এরকম তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের আগে দেখেছি আমাদের ছাত্র সময় যে যখন নাকি এই বৃষ্টিপাতের সময় আসে,
তার আগেই সমস্ত সুয়ের লাইনগুলোকে ক্লিন করা হতো এবং এই একটা টিম গঠন করা হতো যে বৃষ্টি হলে বৃষ্টির সময়ও তারা গিয়ে দেখতো যে কোথাও গাটার পরিষ্কার করতে হয়, কোথায় ড্রেনেজ কনজেশন হচ্ছে, এসবগুলো ক্লিন করে একটা ব্যবস্থা নিত। কিন্তু এখন আমার চোখে পড়ে না কখনো যে এরকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুতরাং আমাদের প্রিপারেশনটাই আসলে নেই। নাগরিকরাও কি সচেতন হচ্ছেন? আমরা যেহেতু এটি পরিষ্কার করার কথা বলছি সব সময়, কিন্তু আমাদের নাগরিকদের আচরণ কি রকম? না, নাগরিকদের আচরণের তো কিছু ঘাটতি আছে বটেই। কারণ হলো যে আমাদের আসলে এই প্রত্যেক বছরই আমাদের যে সুয়ের লাইনগুলো আছে এগুলো এটার ভিতরে সিলটেশন হয়, তারপরে সলিড ওয়েস্ট এখানে যায়, যাওয়ার জন্য আস্তে আস্তে এটা বন্ধ হয়। অ্যাট দি সেম টাইম যে খালগুলো আছে, খালগুলো পলিথিন এবং সলিড ওয়েস্টে বন্ধ হচ্ছে আস্তে আস্তে। তো এটাকে পরিষ্কার করাটা থরোলি পরিষ্কার না করলে তো এর সুফল পাওয়া যাবে না। কারণ হলো যে কোনো এক জায়গায় বন্ধ হলেই পুরো আপ স্ট্রিমে আপনার পানি বাঁধবে। আর তাছাড়াও ঢাকা শহরে অনেকগুলো নিচু জায়গা আছে যেখানে আমরা দেখি যে বৃষ্টি হলেই এখানে অন্য খানের জল এসে জমা হয়। কারণ হলো আমাদের আজকে যদি দেখি যে 120 মিলিমিটার বৃষ্টি যদি হয় তো এটা 5 ইঞ্চির বৃষ্টি। তো 5 ইঞ্চির বৃষ্টি হলে কোনো কোনো জায়গায় কোমর পানি পর্যন্ত হয়ে গেছে। তার অর্থ হচ্ছে যে অন্যখান থেকে পানি এসে এখানে জলাবদ্ধতা, এবং এটা যে বাড়ছে বেশি হচ্ছে আস্তে আস্তে, এটার একটা প্রমাণ হচ্ছে আমরা এই বুয়েট ক্যাম্পাসে, আমি আমাদের এই ঢাকেশ্বরী ক্যাম্পাসে আমি আজকে 35 বছর পর্যন্ত আছি। এখানে বৃষ্টি হলেই পানি জমতো, কিন্তু আজ পর্যন্ত ফার্স্ট ফ্লোর যে বা গ্রাউন্ড ফ্লোর যে তলিয়ে যায় এটা প্রথম এবার হলো। তার মানে হচ্ছে যে অবস্থাটা আরও দিন দিন খারাপ হচ্ছে। অর্থাৎ যে সুয়েল লাইনগুলো ছিল, সুয়েল লাইনগুলো কোথাও না কোথাও এর ধারণ ক্ষমতা কমে গেছে। কমে যাওয়ার জন্যই আসলে এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তার উপরে বৃষ্টিপাত তো আছেই, এটাও একটা বড় কারণ আর কি। এবং ক্লাইমেট চেঞ্জের জন্য বৃষ্টি আরও বেশি হবে। সুতরাং আমাদের যদি প্রিপারেশন না হয়, আমাদের যদি আমরা আরও সুয়েরেজ ব্যবস্থাকে উন্নত না করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ভোগান্তি আরও দিন দিন বাড়তে থাকবে। আমি মাঝার মাহবুবকে একটু জিজ্ঞেস করতে চাই যে আজ সারাদিন কিন্তু আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদেরকে নিউজ কভার করেছেন, নিউজ দিয়েছেন জলাবদ্ধতা, জনদুর্ভোগ নিয়ে। তো এই সময়টি আসলে কি ধরনের দুর্ভোগগুলো, বিশেষ করে আমরা দেখি যে এলিফ্যান্ট রোডের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, নিউ মার্কেটের ভেতর পানি সরতেই চায় না, এরকম একটি অবস্থা। তো সারাদিন কেমন দেখলেন? আপনি নিজেও বলছিলেন যে এখানে আসার সময় আপনি বেশ কিছু জলাবদ্ধতার মধ্যে পড়েছেন, সেখানে দুর্ভোগটি আসলে তখন পরিবহনের ক্ষেত্রে কি সৃষ্টি করেছে? সিলিয়া, আপনাকে ধন্যবাদ। স্যারের সঙ্গে আমি একটু যোগ করতে চাই যে আসলে জলাবদ্ধতা, বৃষ্টি তো হয়েছে সেই সকালে, কিন্তু আমি আসবার পথেও ঢাকার বেশ কয়েকটা এলাকাতে কিন্তু এখনো পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি দেখলাম। অর্থাৎ কোনো কোনো সময় ঢাকায় এরকম অবস্থা হয় যে 24 ঘন্টা পর্যন্ত সেখানে পানি থেকে যায়। এখনো পর্যন্ত যে পানিটা আছে সেটা হয়তো আগামী সকাল পর্যন্ত, আগামীকালকে সকাল পর্যন্ত দেখা যেতে পারে। যে বিশেষ করে ধানমন্ডির মতো একটা ভিআইপি এরিয়া, সেখানেও বেশ পানি জমে থাকে। আরামবাগ, ফকিরাপুর, এরপর হচ্ছে মহাখালী এলাকা, এই সমস্ত এলাকাতে কিন্তু বেশ পানি জমে। তেজগাঁও এলাকাতে অনেকগুলো নদী, খাল, বিশেষ করে পানি নিষ্কাশনের জন্য আমাদের অনেকগুলো খালের কথা আমরা পুনরুদ্ধারের কথা বলি। আপনি এর মধ্যে বেশ কয়েকটি এ বিষয়ে কাজও করেছেন। ফলপ্রসূ কোনো অবস্থা দেখেছেন কিনা? সিটি কর্পোরেশনগুলো যখন উদ্যোগগুলো নেয় সেখানে মানুষের সহযোগিতা কতটুকু থাকে? মানুষের সহযোগিতা বলতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বরাবরের মতোই একটা জনদায়ভার, সাধারণ মানুষের উপরে যে একটা দায়ভার চাপিয়ে দেওয়ার মতো সেই ধরনের একটা যে মনোভাব লক্ষ্য করা যায়। অপরদিকে আমরা যদি দেখি যে রাজধানীতে সারা বছরই কিন্তু খোঁড়াখুড়ি চলে। যেমন আমরা যখন বিদ্যুৎ বিভাগকে খোঁড়াখুড়ি করতে দেখি, তখন সিটি কর্পোরেশনের সঙ্গে যখন তাদের সঙ্গে আমরা মেলাতে যাই, তারা একে অপরের সঙ্গে সমন্বয় না করেই কাজটা শুরু করেছেন, এটাও আমরা দেখতে পাই। আর ওয়াসার সঙ্গে যখন আমরা কথা বলি বা সংশ্লিষ্ট যেই সমস্ত দপ্তরগুলো ঢাকা শহরে মাটি খোঁড়াখুড়ি করেন বা গ্যাস পাইপলাইনের জন্য যে কোনো ক্ষেত্রেই খোঁড়াখুড়ি হয়, আমরা দেখি যে সিটি কর্পোরেশনের সঙ্গে তারা এক প্রকার সমন্বয় না করেই, সিটি কর্পোরেশন বলছে যে তারা আমাদের সঙ্গে সমন্বয় করেনি, আবার তারা বলছে যে সিটি কর্পোরেশন আমাদেরকে কোনো সহযোগিতা করছে না। একজন মাটি তার প্রয়োজনে খুঁড়ে রাখছে
এবং সেটা ভরাটের দায়িত্ব সিটি কর্পোরেশনের। পরিস্থিতিটা ঠিক এইরকম, কিন্তু সেখানে যে দিনের পর দিন মাসের পর মাস ঘুরে থাকছে, রিকশার চাকা পড়ে যাচ্ছে, গাড়ির চাকা পড়ে যাচ্ছে, মানুষ হাঁটতে পারছে না, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সেই পরিস্থিতিতে আসলে এক পক্ষ আরেক পক্ষের উপর দায় চাপাচ্ছে যে এটা তাদের দায়িত্ব, তারা দেখবে। আচ্ছা, যেহেতু আপনি সিটি কর্পোরেশন এবং এই মাটি খোঁড়াখুড়ির কথা বললেন, আমি ডক্টর তামিমের কাছে জিজ্ঞেস করতে চাই যে স্যার, আমরা এখন পর্যন্ত দেখছি যে ওভারহেড ডিস্ট্রিবিউশন সিস্টেম, যে ইলেকট্রিসিটি তারগুলো আমরা মাথার উপর দিয়ে দেখি, এবং এই জলাবদ্ধতার সময় আমরা দেখি যে অনেক সময় লোডশেডিং করা হয়, কারণ গাছ পড়ে যায় বা এই ধরনের ঘটনাগুলো ঘটে, তখন তারগুলো কেটে গিয়ে হচ্ছে এক ধরনের দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। এই আশঙ্কায় আমরা সব সময় দেখি যে লোডশেডিং করা হয় বা বিদ্যুতের যে লাইন সেটি বন্ধ করে দেওয়া হয়। তো আমরা কেন আসলে এখন পর্যন্ত এই জায়গায় সমস্যাটি সমাধান করতে পারছি না? অন্যান্য দেশে, বড় উন্নত দেশগুলোতে আমরা দেখি যে সুয়ারেজ লাইন সাথেই কিন্তু আমরা এই ওভারহেড যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটি সেটি আসলে একসাথেই সবকিছু করা হয়। আমাদের এখানে উদ্যোগ নেওয়া হয়, কে আসলে করবে? উদ্যোগ কিভাবে আসলে ফলপ্রসূ হবে? ঢাকা শহরের বিস্তারটা কোনো পরিকল্পনা অনুযায়ী হয়নি। এক এক জায়গায় এক একভাবে, ধানমন্ডি এলাকায় যখন গঠন করা হয় সেখানে তার পুরো ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক ওইভাবে গঠন করা হয়নি। রাস্তাঘাট করা হয়েছে, সুয়ারেজ প্রথমে নিজের বাড়িতে পিট কেটে সুয়ারেজ ব্যবস্থা ছিল, পরে সুয়ারেজ লাইন বসেছে। একবারে যে পরিকল্পনা করে সাধারণত ইউটিলিটি সার্ভিসের যেই পাইপ যেগুলো লাগে সেখানে একটা বড় কন্ডুইট তৈরি করা হয় সব জায়গায়, সেখানে কেবল যাবে, ইন্টারনেট কেবল যাবে, পাওয়ার কেবল যাবে, সব কিছু যাবে, ওইভাবে করেই কিন্তু করা হয়। তো সেই ধরনের কেবল সেরকম পরিকল্পনাটা আমাদের শহর ওইভাবে গড়ে ওঠেনি। এবং নতুন নতুন জায়গায়, যে আজকে পূর্বাচলে যে নতুন একটা শহর হচ্ছে, সেখানেও আমি জানি না এই মুহূর্তে তো কোনো সুয়ারেজ সিস্টেম তৈরি হয়নি। তো সেটা যদি পরিকল্পনা অনুযায়ী প্রথম থেকে করা হয় তাহলে কিন্তু, আর একবার হয়ে গেলে তারপরে এক এক সময় এক একটা লাইন কেটে, কোনো সময় পানির লাইন বসানো হচ্ছে, পুরনো লাইন পরিবর্তন করে এখন আবার নতুন করে লাইন বসানো হচ্ছে প্রেশারাইজ ওয়াটার সাপ্লাইয়ের জন্য। তারপরে আবার কদিন পরে ইলেকট্রিক যেগুলো লাইনগুলো যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে আগের লাইন বসে আছে সেখান থেকে। অর্থাৎ একটা সিস্টেম যদি একটা তৈরি হয়ে যায় যেটা ওভারহেড লাইন দিয়ে হয়ে গেছে, সেখানে আবার নতুন করে একটা আধুনিকায়ন করাটা কিন্তু খুব কঠিন একটা চ্যালেঞ্জ। তো যেটা আমরা দেখতে পাচ্ছি, যেই কারণে এখনও আমাদের ঘন ঘন ঝড় বৃষ্টি হলেই বিভিন্ন জায়গায় বা পুরো শহরে অনেক সময় একসাথে বড় এলাকা ধরে লোডশেডিং করা হয়, ইচ্ছে করেই বন্ধ করে দেওয়া হয়, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা, শর্ট সার্কিট, এগুলো তো ঝড় বৃষ্টি কমার পরে তারা ফিজিক্যাল ইন্সপেকশন করে এবং তারপরে হয়তো আবার এটাকে চালু করে। তো এই জায়গায় আমরা যদি দেখি যে আমরা যে ধরনের পরিস্থিতি, যে পয়ঃনিষ্কাশনের কথা বললেন, জ্বালানির কথা বললেন, এবং আমার সহকর্মী রাস্তা কাটাকাটিতে যে দুর্ভোগগুলো আরও সাথে যুক্ত হয় সেটি বললেন, কিন্তু এখানে গত যেমন 29শে মে ঢাকা ওয়াসা 10% দাম বাড়িয়েছে পানি, এবং 8% দাম বাড়ানো হয়েছে এর মধ্যে বিদ্যুতের। তো মূল্য সমন্বয়ের নামে বাড়ানো হচ্ছে বা হচ্ছে ভর্তুকি কমানো, যেই নামেই হোক না কেন, এবং বলা হচ্ছে যে 4 বছর পর পর বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মানুষের তো খরচ বাড়ছে, মানুষ কি আসলে ভালো আছে? মানে কতটুকু সেবা পাচ্ছে? কারণ তার তো প্রত্যাশা থাকে যে আমি যখন খরচ করছি, আমি যখন দিচ্ছি, তখন আসলে তিনি কেমন পাচ্ছেন। যদি ডক্টর তামিম স্যার। হ্যাঁ, ডেফিনেটলি মানুষের যখন আমি একটা জিনিসের যে মূল্য দিচ্ছি তার বিনিময়ে আমি যদি সেই সেবাটা না পাই, স্বাভাবিকভাবে সেটা আমার জন্য গ্রহণযোগ্য হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং যে ইনফ্লেশন রেট, তাতে মানুষের আয় বৃদ্ধির সাথে এই ইনফ্লেশন অনেক বেশি এগিয়ে আছে, যে কারণে স্বল্প আয়ের বা নির্দিষ্ট আয়ের যারা আছে তাদের জন্য পানির অতিরিক্ত দাম দেওয়া বা বিদ্যুতের অতিরিক্ত দাম দেওয়া খুবই কষ্টকর। কারণ আমাদের 2015 সালে কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে, আজকে প্রায় 10 বছর হয়ে গেল, প্রায় গত 2 বছর 2 বছর ধরে 10% ইনফ্লেশন চলছে। তো কোনো যারা ফিক্সড বেতনে আছে তাদের কিন্তু কোনো আয় বৃদ্ধি হয়নি, যাদের ভ্যারিয়েবল বেতন তাদেরও আয় বৃদ্ধি কিন্তু ইনফ্লেশনের তুলনায় কম। তারা যদিও রিক্সা ভাড়া যখন বেড়ে যাচ্ছে, সব কিছু দামের সাথে রিক্সা ভাড়া বাড়ছে, অন্যান্য জিনিসের দাম বাড়ছে, কিন্তু তারপরেও তাদেরও হিমশিম খেতে হচ্ছে। এই প্রেক্ষিতে ইউটিলিটিগুলো যেই অতিরিক্ত দাম বাড়াচ্ছে, তার জন্য হয়তোবা তাদের কস্ট অ্যাডজাস্টমেন্টের ইস্যু আছে, সেটা আছে। সরকার বিশেষ করে বিদ্যুতেও অনেক বড় ধরনের ভর্তুকি দিচ্ছেন, তো সেইখানে সুব্যবস্থাপনা, দক্ষতার সাথে
পরিচালনা করা এবং কিভাবে আরও বিদ্যুতের দাম কমানো যায়। কারণ ভর্তুকি সমন্বয় দুইভাবে হতে পারে, একটি হলো দাম বৃদ্ধি, আরেকটি হলো খরচ কমানো। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের খরচ যদি আমি কমিয়ে আনতে পারি, আমাদের যে পানির ব্যবস্থাপনা আছে ঢাকা ওয়াসার, যেগুলো অপচয় হচ্ছে, সেই অপচয় বন্ধ করে যদি আমি সেই আমার খরচটাকে কমিয়ে আনতে পারি, সেই দিকে কিন্তু আমরা কোনো দৃশ্যত কোনো উদ্যোগ, আমরা যে ইউটিলিটিগুলো আছে ওয়াসা বলি বা ডিপিডিসি বলি বা ডেস্কো বলি, সেই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাই না। আর এখন দাম বৃদ্ধিটা যেহেতু সরকারের হাতে রয়েছে, আগে শুনানির মাধ্যমে বিআরসিতে আমরা জানতে পারতাম যে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, বা কোনো না নেওয়া হলে সে প্রশ্ন তোলা যেত যে আপনারা দাম বাড়াচ্ছেন অথচ আপনারা এইদিকে এত অদক্ষতার সাথে চালাচ্ছেন, এইখানে এত অপচয় হচ্ছে, এই কথাগুলো বলার সুযোগ ছিল। এখন কিন্তু সেই সুযোগটা নেই। তার মানে একতরফাভাবে এই ইউটিলিটি কোম্পানিগুলো তারা দাম বাড়িয়ে যাচ্ছে। স্যার, আমরা আবারও ফিরে আসবো, একটি ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম জল ও জ্বালানি নিয়ে, যেগুলো আমাদের যাপিত জীবনের পরিষেবা এবং প্রত্যেক নাগরিকের পাওয়ার অধিকার রয়েছে। আমরা কথা শেষ করেছিলাম বিদ্যুৎ উৎপাদন এবং খরচ, এবং সেটি সাধারণ মানুষ আসলে কতটুকু নিতে পারবেন, তার খরচ কতটুকু। আপনি বলছিলেন, ডক্টর তামিম স্যার বলছিলেন যে বিদ্যুৎ উৎপাদন খরচ আসলে বেড়েছে, সেটা কেন বেড়েছে সেটিও একটি বিষয়। আমার কাছে একটি তথ্য আছে, সেটি হচ্ছে 2012-13 সালে আমাদের যে বিদ্যুৎ উৎপাদন হতো সেখানে 5.47 পয়সা খরচ হতো, সেটি 2022-23 সালে হচ্ছে 11.04, এবং সরবরাহ সহ এটির খরচ হচ্ছে 11.38। আমাদের এই যে দ্বিগুণ খরচ হয়ে যাওয়া, এবং সাথে যেটি আমি আরেকটি তথ্য বলছি, সেটি হচ্ছে পিডিবি থেকে ভর্তুকি ছিল 0.94%, 10 বছর আগের কথা বলছি, এবং ইউনিট প্রতি এখন যদি 5.44, তার মানে সেটিও বেড়েছে। আমরা ভর্তুকির কথা বলছি, উৎপাদনের কথাও বললাম। এটি কেন হচ্ছে? আমাদের তো আমরা কয়েকদিন আগে যখন হচ্ছে গিয়ে আমরা সারা দেশে একসাথে উদযাপন করলাম যে 100% বিদ্যুতায়ন, আমিও মনে করেছি যে আমার হয়তো বিদ্যুৎ আর লোডশেডিং হবে না, গ্রামের মানুষ মনে করেছে হবে না। তাহলে এই যে চিত্রটি, এটি আসলে কেন তৈরি হচ্ছে এই মুহূর্তে? প্রথমে শেষের কথাটার উত্তর আগে দিয়ে নিই। 100% বিদ্যুতায়নের সাথে বিদ্যুৎ সরবরাহের কোনো সম্পর্ক নাই। 100% বিদ্যুতায়ন মানে হচ্ছে বাংলাদেশের সকল জনগোষ্ঠী বিদ্যুৎ যেই নেটওয়ার্ক আছে, গ্রিড আছে, তার আওতায় চলে এসেছে। অর্থাৎ যে কেউ চাইলে এখন সংযোগ নিতে পারবে। এটি হচ্ছে 100% বিদ্যুতের একটা বিরাট সাফল্য বাংলা যেটা অর্জন করেছে। এটা আমাদের যে SDG 7-এর যে লক্ষ্যগুলো আছে তার একটি হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ আমার পাওয়ার জন্য আমার অ্যাক্সেস থাকতে হবে, সেটা অর্জিত হয়েছে। কিন্তু রিলায়েবল এবং এফোর্ডেবল বিদ্যুৎ সরবরাহ করা মানুষের জন্য, যেটা ব্যয়ের মধ্যে সীমিত, ব্যয়ের মধ্যে বিদ্যুৎ পাওয়ার যেটা এবং রিলায়েবল সাপ্লাই করা, সেটা এখন আমরা অর্জন করতে পারিনি। আর বিদ্যুতের দাম বৃদ্ধির যেটা কারণ, সেটা হচ্ছে যে 2008-9 সালে 7-8-9 এই সময়টাতে 90% উপরে আমাদের দেশীয় গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদিত হতো, এবং দেশীয় গ্যাসের মূল্য মাত্র $1-1.5 ছিল বিদ্যুতের জন্য, যে কারণে বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক কম ছিল। 5 টাকা হয়েছে, সেখানে কিছু তেল ভিত্তিক বিদ্যুৎ এসেছিল, আর মূলত তখনও একটা বড় অংশ 75-80% বিদ্যুৎ দেশীয় গ্যাস থেকে আসতো। ধীরে ধীরে আমাদের দেশীয় গ্যাসের উৎপাদন কমে গেল, আমরা আমদানি নির্ভর হয়ে উঠলাম, এবং আমরা তেলের উপর নির্ভরশীলতা আরও বেড়ে গেল। তার কারণে পরবর্তীতে আস্তে আস্তে দাম বাড়লো। ইউক্রেনের যুদ্ধের আগ পর্যন্ত, 22 সালের আগ পর্যন্ত বিদ্যুতের উৎপাদন খরচ কিন্তু 6.5 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু বিদ্যুতের কূপ খনন করার যে রেশিও, সেটি কিন্তু খুবই ভালো। তারপরেও জি, গ্যাসের কূপ খনন করার আগে আমরা কেন আসলে সেই উদ্যোগগুলো নিচ্ছি না? যদি সেটা আমি পরে আসছি। প্রাথমিক জ্বালানি নিজেদের গ্যাস অনুসন্ধান না করে আমরা আমদানি দ্রুততার সাথে আনার জন্য আমদানির উপর নির্ভরশীল হয়েছি। একই সাথে উৎপাদন বৃদ্ধি করার জন্য অনুসন্ধান এবং খননের যে কাজটি, সেটা করতে আমরা অনেক দেরি করে ফেলেছি। কিন্তু আমাদের, কারণ আমরা ইমিডিয়েট সমস্যার সমাধানের জন্য আমরা আমদানিতে গেছি, যদিও আমদানি করতেও অনেক দেরি হয়েছে। 12 সালে আমদানি করার উদ্যোগ নিয়ে 18 সালে আসলে প্রথম গ্যাস এসেছে।
তো পরবর্তীতে যখন 22 সালের পরে যখন আমাদের আরও পরনির্ভরশীলতা বা আমদানি নির্ভরশীলতা বাড়লো, তখন দেখা গেল যুদ্ধের কারণে এবং কোভিডের সময়ও দাম কমে গিয়েছিল, কিন্তু কোভিড পরবর্তী সময় এবং যুদ্ধের কারণে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি মূল্য অনেক বেড়ে গেল। এরই সাথে সাথে আমাদের নিজস্ব উৎপাদন কমতে থাকলো। যেই আমাদের সর্বোচ্চ উৎপাদন যেখানে 2700 মিলিয়ন ঘনফুট ছিল, সেটা এখন কমে গিয়ে 1700 মিলিয়নে চলে এসছে, 1700-1800 মিলিয়নে চলে এসছে। তার মানে অনেক 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন আমাদের কমে গেছে। নিজস্ব যে স্বল্প মূল্যের গ্যাসের সরবরাহ ছিল সেটা কমে গেছে। এই যে বিদেশি জ্বালানি এবং তার মূল্য বৃদ্ধির কারণেই আজকে 11 টাকা হয়ে গেছে আমাদের বিদ্যুৎ উৎপাদন খরচ। এখন এর থেকে আমাদের যদি বের হয়ে আসতে হয় সময় লাগবে, কারণ গ্যাসের নিজস্ব উৎপাদন বাড়ানো বা নিজস্ব সরবরাহ বাড়ানোর ব্যাপারটি খুব দ্রুত করার সুযোগ নেই, অন্তত 2-3 বছর সময় লেগে যাবে। আমাদের অনেক বিদ্যুৎ যে প্রকল্প কুইক রেন্টাল বা এই জায়গাগুলো রয়েছে, সেগুলো তারা কিন্তু বেশিরভাগই কিন্তু গ্যাস নির্ভর, এবং সেই জায়গাগুলোতে অনেকগুলোই কিন্তু বন্ধ হয়ে থাকে এই বিশেষ করে হচ্ছে গ্যাসের অভাবে। আমাদের কি পরিকল্পনাগুলো ঘাটতিগুলো কি একটু লম্বা সময় হয়ে যাচ্ছে না? পরিকল্পনায় আসলে ঘাটতিতে যেটা আমরা এই গ্যাস স্বল্পতার কারণে যেটা মূল যে জায়গাটাতে আমরা ফোকাস করেছি এবং তার প্রেক্ষিতে আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাও বাড়িয়েছি, সেটা হচ্ছে কয়লা সবসময় কিন্তু গ্যাসের পরে, আমাদের নিজস্ব গ্যাসের পরে, আমাদের নিজস্ব গ্যাস আসলে অতি অল্প মূল্যায়ন ছিল। মানে আমাদের যে গ্যাস $1-1.5 পেয়েছি আন্তর্জাতিক বাজারের তুলনায়, সেটা প্রায় বিনা পয়সা গ্যাস পাওয়ার মতো। তো বিনা পয়সা গ্যাস তো আসলে কমার্শিয়াল ভ্যালু যদি আমরা চিন্তা করি, নিজস্ব সম্পদ হলেও তার একটা কমার্শিয়াল ভ্যালু ধরা উচিত। তো সেটা প্রথম থেকে খুব কম থাকার কারণে আমাদের উৎপাদন খরচ অনেক কম ছিল, সেটা আমি বলবো অনেকটা আর্টিফিশিয়ালি কম ছিল। সুতরাং সেই দামের সাথে তুলনা করাটা সঠিক হবে না আমি মনে করি বর্তমানের প্রেক্ষিতে। কিন্তু তারপরেও আমাদের উৎপাদন খরচ কমিয়ে আনা সম্ভব ছিল যদি আমরা নিজস্ব গ্যাস উৎপাদনটা আজকে থাকতো। সেখানে হয়তো $1-2 গ্যাস আজকে $4-5 আমরা নিজস্ব গ্যাসটা কিনতাম, সেখানে হয়তো একটা সমতা আসতো। কিন্তু আমরা বর্তমানে যেই পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে মানে উৎপাদন খরচ খুব বেশি কমানোর সুযোগ আমি দেখছি না, যদি না আন্তর্জাতিক বাজারে মূল্য পুরোটাই আসলে আমরা নির্ভর। আর আমরা যদি কয়লা ভিত্তিক এখনো আমরা যে আমদানিকৃত যে জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন করছি, মূলত এলএনজি, কয়লা এবং তেল, এই তিনটির মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎই কিন্তু সবচেয়ে কম মূল্য এই মুহূর্তে, 10 টাকার নিচে উৎপাদন খরচ করছে। তো আমরা যদি কয়লা ভিত্তিক তেল এবং এলএনজির চাইতেও যদি কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন আমরা বাড়াতে পারি, অর্থাৎ কয়লার যেই প্রকল্পগুলো আছে, পায়রা বলছি, রামপাল বলছি, মাতারবাড়ি বলছি, এগুলো যদি সর্বোচ্চ ব্যবহার করতে পারি, এবং কোন সময় আমাদের যে বেজ লোড যেটা চলে, অর্থাৎ সার্বক্ষণিক 24 ঘন্টা যেটা চলে, সেটা কোথায় চলবে, কোনটা পিক লোডে কখন চলবে, এইগুলো যদি ম্যানেজ করি আমরা, আমার মনে হয় কিছুটা হলেও দাম কমিয়ে আনা সম্ভব হবে, উৎপাদন খরচটা কমিয়ে আনা সম্ভব হবে। আচ্ছা, এই যেহেতু নিউক্লিয়ার যে হচ্ছে, এটার অ্যাকচুয়ালি উৎপাদন ব্যয় কিরকম হবে? এটা কি এইটা তো প্রথমে স্যার বলা হয়েছিল 5-6 টাকা হবে, আমার ধারণা 7-8 টাকার কম হবে না, তাও আমার মনে হয় তুলনামূলকভাবে অন্যান্য জ্বালানির তুলনায় এটা কম হবে। রূপপুরের কথা যেহেতু আসলো, আমি মাজার মাহবুবের কাছে জিজ্ঞেস করতে চাইবো যে আজকে আপনার একটা নিউজ গেল, সেখানে হচ্ছে যে আরও এক্সটেনশন করা হয়েছে সেখানে সরবরাহ লাইন। আমি যেটা বলছিলাম যে শতভাগ বিদ্যুতায়ন, আমি যদি বিদ্যুৎ না পাই, আলটিমেটলি এটা কতটা সুফল দিবে? মানুষ কিন্তু যখন জানে যে আমি বিদ্যুতের জন্য লাইনটি পাবো, সে কিন্তু বিদ্যুতের প্রত্যাশা করে যে সে পাবে। সেক্ষেত্রে হচ্ছে রূপপুর পরমাণু, সেখানে কিন্তু আমরা দেখছি যে এক্সটেনশন করা হয়েছে আরও কিছুটা। কি কারণে এক্সটেনশন করা হলো সেটি মনে হয় সরবরাহ লাইন নিয়েই হচ্ছে একটি কাজের জন্য কিছুটা সময় নেওয়া হয়েছে। সিলিয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন প্রকল্পটি হাতে নেওয়া হয়, 6 বছর ধরা হয়েছিল যে 6 বছর পর আমরা সেখান থেকে বিদ্যুৎ পাবো, কিন্তু এই যে পরবর্তীতে এক্সটেনশন করা হলো, এতে 2 বছর বাড়লো। অর্থাৎ গত কয়েকদিন আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে 2025 সালের শেষ নাগাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা 2023 সালের শেষ নাগাদ পাওয়ার ঘোষণা একটা দেওয়া হয়েছিল এর আগে। তবে এর মধ্যে সরকারের পক্ষ থেকে এবং প্রকল্প যারা পরিচালনা করছেন তাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময়ে, অর্থাৎ ইউক্রেনের কাছ থেকে আমাদের কিছু সরঞ্জাম আনার কথা ছিল, সেটা
ওই যুদ্ধের কারণে স্থগিত হয়ে যায়। পরবর্তীতে রাশিয়া অন্য রাস্তা বের করে দেয় এবং এছাড়াও ওই সময়তে হচ্ছে যে মালামাল আসবার কথা ছিল সেটা দেরিতে আসার কারণে সঞ্চালন লাইনের কাজ এবং মূল প্রকল্পের লাইনের কাজ কিছুদিন থেমে থাকে, যার কারণে এখন এই মুহূর্তে আসলে মোট 2 বছর পিছিয়ে যাচ্ছে এবং গত ফেব্রুয়ারি মাসে 1 বছর পেছানো হয়েছে। আর এক্ষেত্রে যারা পিজিসিবি যেটা বলছে যে আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে তারা সব ধরনের তাদের যে সঞ্চালন লাইনের কাজ সেটি শেষ করে ফেলতে পারবে। যদিও এই বছরের ডিসেম্বরের মধ্যে তাদের পুরোপুরি যেহেতু উৎপাদনের আগেই তাদের শেষ করার কথা ছিল, অর্থাৎ এই বছরের সেপ্টেম্বরের মধ্যে তাদের সব কাজ শেষ করবার কথা ছিল, তাদেরও 1 বছর বেড়ে গিয়েছে। সেখানে তাদের যেই সমস্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি ছিল সেখানে লেনদেনের কিছু ধীরগতি ছিল, সেখানটাতেও কিছু সমস্যা হয়েছে। তবে পিজিসিবিটি যেটি বলছে যে তাদের 90% কাজ শেষ হয়ে গেছে, আর বাকি যে 10% শুধুমাত্র রিভার ক্রসিং থাকবার কারণে সেইখানে বিদ্যুতের সঞ্চালন লাইন যে টানার যে ব্যাপার থাকে সেটা একটু দেরি হচ্ছে। আর রূপপুরের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, যেহেতু বাংলাদেশ 33তম দেশ হিসেবে এই ক্লাবে যুক্ত হয়েছে, বাংলাদেশের জন্য নতুন একটা অভিজ্ঞতা, নতুন একটা চ্যালেঞ্জ। যেখানে 27,000 মেগাওয়াটে দাঁড়িয়েছে সেখানে 1200 মেগাওয়াট 1300 মেগাওয়াট এই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এটা বাস্তবায়ন করা। সেই জায়গাতে আসলে যে নিউক্লিয়ার বিদ্যুৎ নেয়ার মতো যে সঞ্চালন লাইন সব কিছু বাংলাদেশ যে বাংলাদেশের ঠিকাদারি প্রতিষ্ঠান বা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেই ধরনের কাজ করছে সেগুলো আবার রোসাটমকে আসলে তার আবার হিসাব দিতে হচ্ছে, জানাতে হচ্ছে যে আমরা এতদূর অগ্রগতি করেছি, এই ধরনের কাজগুলো হয়েছে, এই ধরনের মানের কাজগুলো হয়েছে। কারণ এই সমস্ত কাজ যদি প্রস্তুত পুরোপুরি না হয় যে নিউক্লিয়ার বিদ্যুৎ নেওয়ার মতো আসলে সক্ষমতা তৈরি হচ্ছে কিনা বাংলাদেশের সার্বিকভাবে, সেক্ষেত্রে তারাও যে আসলে সেই সাপ্লাইটা দিতে পারবে, সরবরাহটা করতে পারবে, কারণ তারাই মূলত 90% কাজ কিন্তু অর্থের দিক থেকে তারা সহযোগিতা করছে সরকারকে। সেই জায়গা থেকে দুই দেশের সমন্বয়ে কিন্তু কাজ করতে হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশে যেহেতু প্রতিনিয়ত প্রকল্প চলছে, সেই জায়গাতে আসলে 6 বছরের প্রকল্প 8 বছরে নেয়া 2 বছর বাড়ানো আসলে খুব বড় একটা সময় না, এটাও কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঞ্চালন লাইন যে রিভার ক্রসিং এর কথা বলা হচ্ছে, আসলে আমি যেহেতু পদ্মা ব্রিজের সঙ্গে সংযুক্ত ছিলাম, এখানে যে পদ্মা রিভার ক্রসিং এটা তো অলরেডি রেডি হয়ে গেছে। আর আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে প্রথম যে চুল্লি যেটা স্থাপিত হয়েছে তার হয়তো কাজ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেকেন্ড তো আরেকটা আরম্ভ হচ্ছে, প্রায় শেষের দিকে। তো এটা তো এটা 90% শেষ হয়েছে, কিন্তু ওটা তো কাজ আরম্ভ হয়ে গেছে। সুতরাং এই দুটি মিলে তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে, সঞ্চালন লাইনও যাতে এই দুটার যে উৎপাদিত বিদ্যুৎ সেটা সঞ্চালন করার জন্য যে ব্যবস্থা সেটা নিতে হবে। এটা কি একসাথে সমন্বয় করে হচ্ছে কিনা সেটা একটা ব্যাপার। বিরতি নিয়ে আমরা আবারও বিস্তারিত আলোচনা করব এই বিষয়গুলো নিয়েই, যেহেতু আমরা পরিষেবা নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে একটি ছোট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম জল এবং জ্বালানি দুটোই পরিষেবার খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আমি যেহেতু এর আগে আমরা জল এবং জ্বালানির অনেকগুলো বিষয় নিয়ে, আমরা আমাদের ঢাকা শহরের বিষয় নিয়ে যেমন বলছি, আমরা রূপপুর, আমরা সারা দেশের কথাই বলছি। আমি একটু এই মুহূর্তে ডক্টর এম ফিরোজ আহমেদের কাছে যেতে চাই যে নিষ্কাশন ব্যবস্থা নিয়ে হচ্ছে এই যে মাজহার মাহবুব বললেন যে এক জায়গা থেকে এক দপ্তর আরেক দপ্তরের কাছে হচ্ছে বারবার এক ধরনের লোফালুফির মতো একটা ব্যাপার হয়ে যায়, কিন্তু আমাদের এই যে ওয়াসা থেকে সিটি কর্পোরেশনের কাছে দায়িত্ব এলো, পুরোপুরি কি দায়িত্ব আসলে পালন করার মতো সক্ষমতা সবার আছে যাদের এই দায়িত্বগুলো রয়েছে? বৃষ্টি পানি নিষ্কাশনের প্রথম দিকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা জনস্বাস্থ্য অধিদপ্তরকে। তারপরে যখন চিন্তা করা হলো ঢাকা ওয়াসা যখন অলরেডি ওয়াজ পারফর্মিং ওয়েল, তখন চিন্তা করা হলো যে ঢাকা ওয়াসাকে দিলে হয়তো এটা একটা সুরাহা হবে। তো ডিপিএইচসি থেকে যখন নাকি ওয়াসাতে আসলো, তখন কিন্তু এর যে জনবল ছিল আর কি এই পানি নিষ্কাশনের জন্য, এই জনবল সহই কিন্তু ওয়াসাতে আসছিল। তাতে করে ওয়াসা খুব সহজেই এই যে সিস্টেমটাকে কোপ করতে পেরেছিল। পরবর্তীতে ওয়াসার কাজ হয়তো অনেকেই প্রত্যেক বছরই একটা
একটা যে সিচুয়েশন হতো তাতে সবাই খুব সন্তুষ্ট ছিল না। পরবর্তীতে মিনিস্ট্রিতে মিটিং করে এটাকে দেওয়া হলো এখন সিটি কর্পোরেশনকে। তো এখন সিটি কর্পোরেশন যখন ট্রান্সফার করা হয় তখন আমি সেই মিটিংয়ে ছিলাম, আমি সেই যে সেরিমনি হলো ওখানে ছিলাম। তো আমি মনে হলো যে দায়িত্বই ট্রান্সফার করা হলো, কিন্তু যে অভিজ্ঞ জনবল ছিল ঢাকা ওয়াসার সেটার কোনো ট্রান্সফার হয়নি। তাতে করে সিটি কর্পোরেশনের জন্য এটা একটা প্রবলেম হবে, কারণ হলো যে এই নিষ্কাশন ব্যবস্থার কিছু অংশ ওয়াসার আন্ডারে, কিছু অংশ সিটি কর্পোরেশন আন্ডারে। বিশেষ করে সুয়েল লাইন যেগুলো, বৃষ্টির পানি যে স্টর্ম ওয়াটার লাইন যেগুলো, এগুলো কনস্ট্রাকশন এবং মেইনটেন্যান্সের জন্য এক্সপার্টাইজ ছিল ওয়াসার। কিন্তু সিটি কর্পোরেশনের কাছে যাওয়ার পর এটার কি অবস্থা হচ্ছে সেটা কিন্তু এখনও জানা যায়নি। অর্থাৎ যেখানে নতুন লাইন করতে হয় বা যে লাইন মেনটেন্যান্স করতে হয়, লাইন ক্লিনিং, এটা একটা স্পেশালাইজড জব। এই স্পেশালাইজড জবটা যারা করতো ওখানে ঢাকা ওয়াসাতে, কিন্তু ওখানে দেখা যায় যে শুধু রেসপন্সিবিলিটি ট্রান্সফার করা হয়েছে কিন্তু অভিজ্ঞতা ট্রান্সফার করা হয়নি। সুতরাং ইন ফিউচার সিটি কর্পোরেশন এই এক্সপার্টাইজ কবে ডেভেলপ করবে বা কীভাবে এগুলোকে মেনটেন করবে এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায় নাই। তো সেই জন্য আমার মনে হচ্ছে যে এটা একটু বেশ কমপ্লেক্স সিচুয়েশন হয়েছে। কারণ হলো যে এখানে পানি নিষ্কাশনের যে মেইন যে ট্রাঙ্ক লাইনগুলো আছে, এর যে সে ট্রান্সমিশন লাইনের যে জিআইএস ম্যাপ, তারপরে সেটা কোথায় কোন প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা কিন্তু ওয়াসারই ভালো জানা ছিল, এবং তাদের যে এক্সপার্টরা যা আছে এটা কিন্তু সিটি কর্পোরেশনে ডেভেলপ করতে অনেক সময় লাগবে। যেটা সুবিধা ছিল সেটা হচ্ছে ঠিক আগের মতো যেমন রেসপন্সিবিলিটি ট্রান্সফার করা হলো, সাথে সাথে অভিজ্ঞতাও ট্রান্সফার করা উচিত ছিল, তাহলে কিন্তু কাজটা আরও ভালো হতো বলে আমার মনে হয়। সিটি কর্পোরেশনের তো দুটো, সিটি কর্পোরেশন দুটো, সেটাও আর একটা সমন্বয়ের ব্যাপার আছে, কারণ অনেক লাইন আছে, অনেক ট্রাঙ্ক লাইন আছে যেটা এক সিটি কর্পোরেশন থেকে আরেক সিটি কর্পোরেশনে গিয়েছে। এখন এখানে মেনটেন্যান্স হলে এটার সাবসিকুয়েন্ট মেনটেন্যান্স অন্য সিটি কর্পোরেশন করবে কিনা সেটাও একটা কষ্ট। আপস্ট্রিমে মেনটেন্যান্স করলে ডাউনস্ট্রিমে না করলে তাহলে কি হবে, তাতে কোনো উপকার পাওয়া যাবে না। আর তার চেয়ে একটা বড় কথা হচ্ছে সেটা হচ্ছে ওভারঅল যে ডেভেলপমেন্ট হচ্ছে, এই ডেভেলপমেন্টটা আসলে পানি নিষ্কাশনকে ফিউচারে বাধাগ্রস্ত করবে। যেমন আমি একটা এক্সাম্পল বলতে পারি, সেটা হলো যে আমাদের ঢাকা পশ্চিম দিকে যে এমব্যাঙ্কমেন্ট করা হয়েছিল, এই এমব্যাঙ্কমেন্টের পাশে কিন্তু ছিল খাল, যে খালটা দিয়া এক স্থান থেকে বৃষ্টির পানি অন্যখানে গিয়ে বুড়িগঙ্গায় গিয়ে পড়বে, অর্থাৎ সব জায়গায় তো আর ওপেনিং নাই। তো এখন হয়েছে কি, এখানে যে ইনস্টলেশনগুলো হয়েছে, যেসব সে ইউনিভার্সিটিজ বা অন্যান্য যে অর্গানাইজেশন ডেভেলপ করেছে, তারা ওই খালটাকে বন্ধ করে তাদের অ্যাপ্রোচ রোড করছে। সুতরাং এটা যে করা হলো, এটার আসলে যেহেতু দায়িত্বে না থাকলে এরা কার দায়িত্বে ছিল যে এইগুলো যে বন্ধ করে দিল, সুতরাং এক জায়গা থেকে পানি অন্যখানে যেতে পারবে না, যেতে না পারলে এটা বুড়িগঙ্গায় এটা প্রপারলি সঞ্চালন হবে না, তাতে করে দেখা যাবে যে কিছু কিছু জায়গায় আপনার জলাবদ্ধতা হবেই, এটা কোনো ক্রমেই দূরীভূত করা যাবে না। আমি মাঝার মাহবুবের কাছে একটু, শুধুমাত্র ঢাকা শহর না, আমরা কিন্তু দেখেছি চট্টগ্রাম একটি বাণিজ্যিক এলাকা, ঢাকার পরে আমরা সবসময় বলি চট্টগ্রামও সবসময় বাণিজ্য কেন্দ্রিক, ও সেখানেও কিন্তু আমরা দেখি যে জলাবদ্ধতা তৈরি হয়, সাথে বিশেষ করে জ্বালানির সমস্যা তৈরি হয়। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানগুলো সবসময় নিরবিচ্ছিন্ন একটি জ্বালানি। এই মুহূর্তে আসলে কি অবস্থা দেখছেন? আপনার যে কাজ করার যে অভিজ্ঞতা, সেখানে এই যে প্রবৃদ্ধির জায়গায় এটি কিভাবে প্রভাব ফেলছে? চট্টগ্রামে যদি আসলে বিগত কয়েকদিন আগে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী যেমনটি জানিয়েছিলেন যে যেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় তার অর্ধেকের বেশি 55 থেকে 56-57% কিন্তু আবাসিক গ্রাহকদেরকে দিতে হয়। বরাবরের মতো স্যারও যেমনটা বলছিলেন যে বিদ্যুতের যে ভর্তুকির বিষয়টা, আবাসিক গ্রাহকের মধ্যেও আবার হচ্ছে 1 কোটি গ্রাহককে কিন্তু সেই জায়গাতে আবার লাইফ লাইনের আওতায় আছে। সেই জায়গাতে সরকার যেটি চাচ্ছে যে বরাবরের মতোই ব্যবসায়ীদেরকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার কথা। স্যার যেমনটা বলছিলেন যে শতভাগ বিদ্যুতায়ন আর নিরবচ্ছিন্ন বিদ্যুতায়ন কিন্তু আসলে জলাবদ্ধতার কথা। হ্যাঁ, জলাবদ্ধতার পাশাপাশি চট্টগ্রামের জলাবদ্ধতার যেটা দেখা যায় যে ঢাকার
চেয়ে কিন্তু ব্যতিক্রম কোনো অংশে কম নয়। আর চট্টগ্রামের বিদ্যুতের কথা যেটা, যে গত বছর এপ্রিলের দিকে সারা দেশে একদিনে 16,500 মেগাওয়াট বা 16,400 কিছু বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। ওই সময়ে চট্টগ্রামে ছিল 1400 একটু বেশি, 1,500 মেগাওয়াট। তো আসলে শিল্পনগরী হিসেবে চট্টগ্রামে, যদিও চট্টগ্রামে আসলে বেশ কিছু যে এসএলএম পাওয়ার প্ল্যান্টটা করা হচ্ছে শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করবার জন্য, বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কাঙ্ক্ষিত যেই বিদ্যুতের যে চাহিদা চট্টগ্রামে, সেটি বরাবরের মতোই আসলে তুলনামূলক অনেকটাই কম। যেমন ঢাকার দিকে যদি আমরা যেমনটা তাকাই, তুলনা করি যে প্রতিদিন গড়ে ডিপিডিসির 1,500 মেগাওয়াটের উপরে, এবং ডেস্কোরও প্রায় এরকমই 1,500, এবং পিক যখন যায় একদম এবছর এপ্রিলের দিকে তখন 1800-1900 মেগাওয়াট, 2,000-এর কাছাকাছি কিন্তু ছুঁই হয়েছিল দুই ডিপিডিসি এবং ডেস্কোর ক্ষেত্রে। তবে চট্টগ্রামে সেই জায়গাতে কিন্তু তুলনামূলক শিল্পনগরী হিসেবে অতটা কিন্তু বেশি আমরা দেখছি না যে বিদ্যুতের চাহিদার ক্ষেত্রে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু এফএসআরইউর কথা স্যার একটু আগে বলছিলেন, যে যেহেতু বিদ্যুতের ঘাটতি মেটাতে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমাদের পুরোটাই গ্যাসের উপর নির্ভর করতে হয়, সেখানে একটা এফএসআরইউ না থাকবার কারণে, আবার দুদিন আগে আনোয়ারাতে গ্যাস পাইপলাইনের সমস্যার কারণে, এই সব কিছু কিন্তু মূলত আমাদের যে বিদ্যুৎ এবং গ্যাসের যেই সরবরাহ, সেটাও কিন্তু চট্টগ্রাম কেন্দ্রিকই অনেকটাই, ওই অঞ্চল কেন্দ্রিকই কিন্তু আমাদের গ্যাস সরবরাহটাও বেশি, এক ধরনের প্রভাব ফেলে যায়, এক ধরনের সেই ছাপ জায়গাতে ফেলে ওই যায়। দিকে যদি জ্বালানির কোনো একটা বড় ধরনের প্রভাব পড়ে, সংকট কিন্তু ঢাকার এই অঞ্চলে এসেও সেই প্রভাবটা দেখা যায়। আমরা দেখতে পাই। একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা আবারও ফিরছি। সেখানে জল এবং জ্বালানি নিয়ে শুধুমাত্র ঢাকা বা বাণিজ্যিক নগর যে চট্টগ্রাম রয়েছে সেটি নয়, অন্যান্য প্রান্তিক মানুষের কথাও আমরা বলবো। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম জল ও জ্বালানি নিয়ে। আমরা বলেছিলাম যে আমরা শুধু জল জ্বালানি নিয়ে যে শুধুমাত্র বড় নগরীতেই থাকবো তা নয়। আমি ডক্টর তামিম স্যারের কাছে একটি বিষয় জানতে চাই। বিশেষ করে আমরা দেখি যে এখন সারা দেশে আমরা বলি উদ্যোক্তা তৈরি হতে হবে, এই যে আমরা যে বিকেন্দ্রীকরণের কথা বলি, অর্থনৈতিক যে প্রবৃদ্ধির কথা বলি, আমরা প্রান্তিককে জুড়ে নিতে চাই। সেখানে আমরা জানি যে শিল্পনগরীতে জ্বালানি প্রয়োজন, বিসিকে জ্বালানি প্রয়োজন, তারা পাচ্ছে না। প্রান্তিক এবং শহরের যে বৈষম্য কি আপনি এখানে দেখতে পান? সেখানে প্রবৃদ্ধির জন্য প্রান্তিকে জ্বালানির সরবরাহ বা সুবিধা পৌঁছানো কতটা জরুরি মনে হয়? খুবই জরুরি। শুধু ঢাকা কেন্দ্রিক বা শিল্প নগরী বলতে আমাদের কিছু কিছু শিল্প নগরী আছে বা শিল্প প্রধান এলাকা আছে, কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড তো সারা দেশে ছড়িয়ে আছে। এবং এক জায়গায় যদি প্রেফারেন্স থাকে, কেন আমার খেয়াল আছে কোনো এক সময়, বেশি দিন আগেই না, দেশের পূর্বাঞ্চলে কিন্তু গ্যাস ছিল, পশ্চিমাঞ্চলে ছিল না। পশ্চিমাঞ্চলে গ্যাস অনেক পরে গেছে। বলতে গেলে পশ্চিমাঞ্চলে কোনো শিল্পই নেই, যাবতীয় শিল্প পূর্বাঞ্চলেই, মানে যমুনার পূর্বেই সব কিছু হয়েছে। তো এখন আমরা যদি দেখি যে লোডশেডিংও যদি আমরা দেখি, এই মুহূর্তে লোডশেডিং আমরা সবাই জানি শহরের তুলনামূলকভাবে লোডশেডিং কম করা হয়েছে এই বছরে, এবং গ্রামে গঞ্জে ব্যাপকভাবে লোডশেডিং হয়েছে। প্রতিটা জেলায় প্রতিটা ক্ষেত্রেই লোডশেডিং হয়েছে। তো সেইখানে যেসব ব্যবসা বাণিজ্য আছে সেগুলো স্বাভাবিকভাবেই বিদ্যুতের অভাবে, যারা বিদ্যুতের উপর নির্ভরশীল তারা বিদ্যুতের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যানুফ্যাকচারিং দুটো কারণে এই মুহূর্তে জ্বালানির অভাবে দেশীয় যে ম্যানুফ্যাকচারিং সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি হচ্ছে যে র মেটেরিয়াল তারা আনতে পারছে না, ডলারের অভাবে তারা কিন্তু এলসি খুলতে পারছে না, এবং যেই পরিমাণ, কারণ আমরা দেখেছি যে 2023 সালে আমাদের $8 বিলিয়ন ইম্পোর্ট হয়েছে, সেটাকে কিন্তু ডলার সংরক্ষণের জন্য কমিয়ে 6 বিলিয়নে নামানো হয়েছে। তাতে কিন্তু আমাদের যারা উৎপাদনকারী তাদের সবারই কিন্তু এটা এফেক্ট করেছে, এবং তারা পূর্ণ ক্ষমতায় যে র ম্যাটেরিয়াল দরকার সেটা তারা আনতে পারছে না। তারপরে আবার দেশের জ্বালানির অভাব, অনেকেই 50% ক্যাপাসিটিতে তাদের কারখানা চালাচ্ছে,
স্বাভাবিকভাবেই একটা পূর্ণ ক্ষমতায় কারখানা চালানো এবং তার কম ক্ষমতায় চালালে উৎপাদন খরচ বেড়ে যায় এবং জিনিসপত্রের দাম বেড়ে যায়, তার উপরে আবার মূল্যবৃদ্ধি হচ্ছে। তো সব মিলিয়ে খুব নাজুক অবস্থা এবং প্রান্তিক পর্যায়ে স্বাভাবিকভাবেই যারা ছোট ছোট ব্যবসায়ী তাদের জন্য এটা আরও কঠিন, তারা কঠিন সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছে এই মুহূর্তে। আমি যেহেতু জ্বালানি নিয়ে কথা হচ্ছে এবং পরিবেশ প্রকৌশলী স্যার যেহেতু আমাদের সাথে আছেন, ফিরোজ আহমেদ স্যারের কাছে আমি জিজ্ঞেস করবো, আমাদের একটা বড় সি লেভেলে মানে সমুদ্রের একটা বিশাল অঞ্চল আমরা আমাদের নিজেদের সম্পদ হিসেবে পেয়েছি। যেহেতু জ্বালানি সংকটের কথা বলা হচ্ছে, আমরা গ্রিন এনার্জি, নবায়নযোগ্য যে জ্বালানি, সেই জায়গায় কি যেতে পারি কিনা, বা আমাদের সেটার জন্য কি ধরনের সক্ষমতা আসলে বাড়ানো প্রয়োজন? কারণ আমরা যদি এসডিজি লক্ষ্যমাত্রাও পূরণ করতে যাই, এই জায়গাটি আমাদের প্রয়োজন হবে। সাথে হচ্ছে আমাদের যে জ্বালানির যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিছুটা নিশ্চয়ই কমে আসবে। আমাদের আসলে সারা পৃথিবীতেই এখন এই গ্রিন এনার্জির দিকে ঝোঁক বেড়ে গেছে, অনেক কাজ হচ্ছে। তো আসল ব্যাপার হলো যে আমাদের বাংলাদেশের একটা সমস্যা বড় হচ্ছে, সেটা হলো আমাদের এনাফ স্পেস নাই। যে আমরা যদি সে সৌরবিদ্যুৎ যদি উৎপন্ন করতে চাই, তাহলে আমাদের যে স্পেস দরকার, আনইউজড স্পেস আসলে বাংলাদেশে খুব একটা কম। কারণ হলো যে বাংলাদেশ যতটা আমাদের এরিয়া আছে তার প্রায় সব জায়গায় কিছু না কিছু কাজ হচ্ছে, এগ্রিকালচার হচ্ছে অথবা ইন্ডাস্ট্রি হচ্ছে। কিন্তু এই ইসের জন্য, সৌরবিদ্যুতের জন্য যে প্যানেল স্থাপন করার জন্য জায়গা দরকার, এই জায়গাটা কিন্তু আমাদের এখানে সীমিত, যার জন্য আমাদের এখানে আমাদের ওই প্রোগ্রেসটা ঠিক সেই রকম হচ্ছে না। আমাদের অনেক জায়গায় ধরেন বিল্ডিং কনস্ট্রাকশনের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হলো যে প্রত্যেকটা বিল্ডিংয়ে সৌর প্যানেল থাকতে হবে, এগুলো আছে। কিন্তু আমি নিজে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে অনেক জায়গায় আছে কিন্তু অনেকগুলো অকেজো, হয়তো ইনভার্টার বা অন্য কোনো প্রবলেমের জন্য এই সমস্যাটা হচ্ছে। অর্থাৎ আমাদের যে এই ক্ষেত্রে যে ডেভেলপমেন্টটা হচ্ছে, এই ডেভেলপমেন্টটা খুব সাস্টেনেবল হচ্ছে না, এটা একটা সমস্যা। তারপরে ধরেন বায়ু ব্যবহার করে যে আমরা কিছু করব, ঠিক ওরকম স্পেসও আমাদের খুবই কম আর কি। সুতরাং যা কিছু হচ্ছে, যেহেতু সারা পৃথিবীতে এই গ্রিন এনার্জির জন্য চেষ্টা করছে, তো রিনিউয়েবল এনার্জির চেষ্টা করছে, সুতরাং আমাদেরও চেষ্টা করছে, কিন্তু আমাদের প্রোগ্রেসটা আসলে স্যাটিসফ্যাক্টরি না, যে অন্য দেশে যেটা যতটা আগাইছে। আর এর আরেকটা প্রবলেম হচ্ছে যে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত টেকনোলজিক্যাল ব্যারিয়ার যে আছে, এই টেকনোলজিক্যাল ব্যারিয়ারটা আমরা ওভারকাম করতে পারিনি, বা সারা পৃথিবীতে ওভারকাম করতে পারে নাই। যদি ওভারকাম করতে পারতো, যদি কস্ট ইফেক্টিভ প্রোডাকশন হতো, তাহলে হয়তো ফিউচারে আমাদের এখানেও হয়তো আমরা গ্রিন এনার্জির দিকে যেতে পারবো। কারণ আমাদের এখানে তো ইনোভেশনে আমাদের কিন্তু অবস্থান খুবই নাজুক। এবার ইনোভেশন ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান অলমোস্ট নিচের দিকে। সুতরাং আমরা যে নতুন কিছু আবিষ্কার করে যে কিছু করব, এই ক্ষমতা আমাদের আসলে নেই। সুতরাং অন্য দেশে যেটা আবিষ্কার করে সেটা আমাকে পারচেস করতে হয়, সে টেকনোলজি পারচেস করতে হয়। টেকনোলজি পারচেস করার জন্য আমাদের যে ভ্যালু এডিশনটা, সেটা কিন্তু অতটা হয় না। সুতরাং অন্যখানে যখন ডেভেলপমেন্ট হবে, তখন হয়তো আমরা যখন কস্ট কমবে, তখন আমরা পারচেস করে হয়তো আমরা ওই টেকনোলজি ইউজ করতে পারবো। একটু মতামিম স্যারের কাছে জানতে চাই যে আমরা অনেক সময় যারা বিশেষ করে সৌরবিদ্যুৎ যেতে চান, সোলারের জন্য তারা সুযোগ সুবিধা চান, স্যার যেমন বললো যে অনেকে শুরু করেন কিন্তু সেটি আসলে সফল হতে পারে না। সরকারের নীতি নির্ধারণী জায়গা থেকে কি কোনো ধরনের সহায়তা দেওয়া সম্ভব কিনা? কারণ আমরা একটা সময় এই জায়গাতেই পৌঁছতে হবে, যারা চাইছেন তারা আসলে অনেকেই বলেন যে অনেক বেশি খরচ পড়ে যায়। আসলে এই জায়গাটি নিয়ে কি বলবেন, যদি একটু ছোট্ট করে বলেন। সরকার আসলে এই পর্যন্ত যদি আমরা দেখি, গত 15 বছরে বর্তমান সরকার প্রায় 50 থেকে 55টি প্রকল্প পিপিএ সাইন করেছে গ্রিন মানে সোলারের ক্ষেত্রে। তো তার মধ্যে মাত্র 6-7টি প্রকল্প প্রাইভেট সেক্টরে এটা ম্যাটেরিয়ালাইজ হয়েছে, এবং এখন টোটাল সোলার অনলাইন অর্থাৎ আমাদের গ্রিডে সরবরাহ করছে 500 মেগাওয়াটের একটু উপরে। তো গত 15 বছরের এই 500 মেগাওয়াট আসলে খুবই নগণ্য। তো এই কারণগুলো খুঁজতে গিয়ে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে পুরো জায়গার দায়িত্বটা, অর্থাৎ একটা 100 মেগাওয়াটের যদি সৌরবিদ্যুৎ করতে হয় মিনিমাম 350 একর জায়গা লাগে। তো 350 একর এক দাগে জায়গা পাওয়া অত সোজা না। তো এখানে একটা বড় চ্যালেঞ্জ
হয়েছে। আরও যেগুলো চ্যালেঞ্জ আছে সেগুলো হচ্ছে যে প্রায় সব মিলিয়ে প্যানেল বলি বা তার বলি, যে ডিসি তার লাগবে, ইনভার্টার বলি, এগুলি সব মিলিয়ে প্রায় 90% কর আছে। তারপরে যেসব জায়গা পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের গ্রিডের থেকে অনেক দূরে। তো সেই গ্রিডের যে সৌরবিদ্যুৎ যে স্থাপন করবে তার উপরে দায়িত্ব হচ্ছে যে তার দিয়ে নিয়ারেস্ট যে সাবস্টেশন আছে সেই সাবস্টেশনে পৌঁছে দেওয়া। তো দেখা যাচ্ছে যে $20 মিলিয়ন একটা প্রকল্প, তাতে $6 মিলিয়ন, আরো অতিরিক্ত $6 মিলিয়ন লেগে যাচ্ছে তার দিয়ে নিয়ে যাওয়ার। তো এই ধরনের বেশ কিছু সমস্যা আছে। শুধু প্রাইভেট সেক্টরের উপরে দিয়ে আসলে আমরা গত 15 বছরে যে আমরা দেখেছি, সরকারের অনেক মানে সৎ উদ্দেশ্য ছিল এবং তারা সহযোগিতা করেছে, কিন্তু পলিসি ওয়াইজ এটা কাজ করেনি। এটা একদম পরিষ্কার সামনে আমরা দেখতেই পাচ্ছি। এখানে এখন আমি যেটা মনে করি, সরকারের জায়গা দিতে হবে। সরকারের হাতে বেশ কিছু জায়গা আছে, অনেক কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য জায়গা অধিগ্রহণ করা আছে, যেগুলো করা হবে না, সেসব জায়গায় আছে। জামালপুর একটা বড় আছে। রিসেন্টলি আমাদের বিদ্যুৎ যে সেক্রেটারি আছেন উনি ঘোষণা করেছেন যে 3700 মেগাওয়াটের একটা প্রকল্প তারা গ্রহণ করছে এই সৌর বিদ্যুতের জন্য। অনেক সরকারি উদ্যোগে অত্যন্ত প্রয়োজন আছে বলে মনে করি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি।